নমস্কার। ভারত সরকার মানে নরেন্দ্র মোদীর সরকার এই মুহূর্তে একটি কালা আইন ভারতের জন্য এনেছে। হ্যাঁ, কালা আইনই বলবো। কেন? কারণ এই নতুন আইনে বলা হচ্ছে কি, এ রাজ্যের বা এই দেশের যে কোনো রাজ্যের, সেটা কেন্দ্রীয় মন্ত্রী হোক বা রাজ্যমন্ত্রী হোক, সেই মন্ত্রী যদি 30 দিন জেলে থাকেন, 31তম দিনে ওনার মন্ত্রিত্ব পদ অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে। ভাবুন একবার। প্রথমত শুনতে ব্যাপারটা খুবই ভালো লাগলো। সত্যিই তো দুর্নীতির বিরুদ্ধে একটা আপোষহীন লড়াই। একদম মানে ভারত সরকার, মোদি যেটা প্রথমেই আসার আগে যে কথাটা বলেছিল, না খাউঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ নিজেও খাবো না, কাউকে খেতেও দেবো না। মানে ওইসব কাটমানি ফাটমানি, যেটা এ রাজ্যে প্রবল, তাই কাটমানি উল্লেখ করলাম। মানে ওইসব তো চলবেই না। কি না খাউঙ্গা না খানে দুঙ্গা। সুতরাং তারই একটা নতুন আইন, কালা আইন কেন বললাম সেটা পরে বলছি, তারই একদম নতুন সংশোধিত রূপ এই 130 সংশোধনী বিল। কি না 30 দিন যদি জেলে থাকে, 31তম দিনে তার মন্ত্রিত্ব পদ থাকছে না। কারা কারা এই আওতায় পড়ছে? এই আওতায় যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও এই আইনের বাইরে নয়। ভাবুন একবার। সত্যিই স্বচ্ছতার প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে বিজেপি একদম এক কাঠা। না খাউঙ্গা না খানে দুঙ্গা। প্রধানমন্ত্রী যদি কোনো দুর্নীতি করে, তাহলে 30 দিনের পর প্রধানমন্ত্রীর পদও খারিজ হয়ে যাবে। বাহ, শুনতে তো বিরাট ভালো। হ্যাঁ, একই শুনতে ভালো লেগেছিল যেদিন নোটবন্দি করা হয়েছিল। আপনাদের নোটবন্দির প্রথম দিনটা মনে আছে নিশ্চয়ই। নোটবন্দির প্রথম দিন হঠাৎ করে রাত্রেবেলায় ঘোষণা করা হলো যে আগামী কাল থেকে ভারতবর্ষের সমস্ত 500 টাকা 1000 টাকার নোট বাতিল। এবং এর পিছনে বিজেপি বা সেই সময়কার মোদি বা মোদি সরকার কি যুক্তি দিয়েছিল? এই যুক্তি দিয়েছিল যে এই নোট বাতিল করে দেশের সমস্ত কালো ধন ফিরে আসবে। কারণ মানুষের ঘরে নাকি প্রচুর 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 টাকা যারা রেখে দিয়েছে, 500 টাকা 1000 টাকা গুছিয়ে রেখে দিয়েছে, সেই টাকা তারা আর ব্যবহার করতে পারবে না। কারণ ব্যাংকে গেলেই সেই টাকাটা তাদের হিসেবে জমা পড়ে যাবে। আপনি বুঝতেই পারছেন ব্যাপারটা কি। তারপরও আবার বলা হলো সন্ত্রাসবাদীদের হাতে নাকি প্রচুর এই ধরনের 500 টাকা 1000 টাকার নোট আছে, জাল নোট, যেটা দিয়ে তারা সন্ত্রাসবাদী কাজে মদত দেয়, ফলে সন্ত্রাসবাদও একদম কমে যাবে। তারপর থেকে ভারতবর্ষে আর কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ, আমরা উড়ি, বালাকোট বা পেহেলগাম, কিচ্ছু হয়নি মানে ওই বাতিলের পর থেকে। এটা বলেছিল, কিন্তু আদৌ থেকেই তাই? 99.6% টাকা ফেরত এসছে, রিজার্ভ ব্যাংক বলছে। ব্যাংকগুলোতে টাকা ফেরত এসছে। তাহলে কালো টাকা কোথায় গেল? কালো টাকা কোথায় গেল? সেই রকমই আজকেও বা সন্ত্রাসবাদ নাকি কমে যাবে বলেছিল, সন্ত্রাসবাদ কমে গেছে। একইভাবে যে সময় লকডাউন করা হলো, কত কথা বলেছিল, লোকাল ফর ভোকাল, মেক ইন ইন্ডিয়া, এসব কত প্রজেক্ট বলেছিল। তারপরেও দেখা যাচ্ছে বিদেশ থেকে কত কিছু আমাদের আমদানি করতে হচ্ছে। কোথায় লোকাল ফর ভোকাল? বলছে লোকাল ফর ভোকাল, অথচ নিজে যে পেনটা ইউজ করে সেটা বিদেশি, নিজে যে চশমাটা ইউজ করে সেটা বিদেশি। বিদেশ থেকে মাশরুমের খেতে হয়। ভারতবর্ষে সেরকম কোনো খাবারই পাওয়া যায় না যেটা নরেন্দ্র মোদীকে পেট ভরাতে পারে। হোয়াটএভার, যাই হোক, সেই রকমই একটা আইন যে 30 দিন যদি কোনো মন্ত্রী জেলে থাকে, তার 31তম দিনে তার মন্ত্রিত্ব পদ খারিজ হয়ে যাবে। এমনকি প্রধানমন্ত্রীও সেই আওতার বাইরে নয়। শুনতে ভালো লাগলেও আদতে এইটা বিরোধীদের উপর একটা কুঠার আঘাত ছাড়া কিচ্ছু নয়। কেন বলছি এ কথা? তার কারণ আমরা খুব ভালো করে জানি, গত বছর 2024-এর লোকসভা ভোটের আগে মার্চ মাসে গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরে ছাড়া পেলেন, অর্থাৎ ঠিক ভোটের আগে গ্রেপ্তার, ভোট মিটে যাওয়ার পর ছাড়া পেলেন। রেজাল্ট, অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সহ সমস্ত আসনগুলো নড়বড়ে হয়ে গেল। স্বাভাবিক, কোনো একটা দলের সুপ্রিমো বা সেই দলের যদি প্রধান মুখ বা মুখ্যমন্ত্রী জেলে থাকে, সেই দল চালানো অসম্ভব। গ্রাসরুটে এর এফেক্ট পড়ে প্রচণ্ড।
সবচেয়ে বড় কথা, বিরোধী বা অন্যান্য দলগুলো বোঝাতে পারে এমনি এমনি কি গ্রেপ্তার হয়, ডাল মে কুছ তো কালা হে, এটা তো বলতেই পারে। কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়াল জেল থেকেই, মানে উনি পুলিশ কাস্টাডিতে থেকেই মন্ত্রিত্বটা কিন্তু চালিয়েছিলেন। যদি উনি মন্ত্রিত্ব চালাতে পারেন তাহলে আর কি রইল বিজেপি ভাবছে, তাহলে এমন একটা আইন আনতে হবে 30তম দিন পেরিয়ে গেলেই তাতে তার মন্ত্রিত্ব পদ খারিজ হয়ে যায়। এতে কি হবে, এখন পাটা ভাঙা গেছে, তখন কোমর সহ ভেঙে ফেলা যাবে সব কিছু। আর একটা মানুষের পা ভাঙলে উঠে দাঁড়াতে পারে একটা পা নিয়ে, কিন্তু কারো যদি কোমর ভেঙে দেওয়া যায় তাকে আর উঠে দাঁড়ানো সম্ভব না, এটা খুব ভালো করে জানেন। এখন এই মুহূর্তে যা অবস্থা বিজেপির, এই মুহূর্তে যা অবস্থা এনডিএ জোটের, তাতে বিহার রেজাল্ট যদি নীতিশ কুমারের পক্ষে না যায়, আইএনডিআইএ যদি ভালো রেজাল্ট করে, খুব প্র্যাকটিক্যাল ভাবুন, যদি ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর গদি নিয়ে একটা টালমাটাল অবস্থা হবেই। চন্দ্রবাবু নাইডু কিন্তু প্রচণ্ড ক্ষেপে আছেন, তার কারণ 50% ট্যারিফ করেছে আমেরিকা। অন্ধ্রপ্রদেশ থেকে বেশিরভাগ মাছটাই কিন্তু আমেরিকা যেত, এখন আমেরিকা কিন্তু মাছ কেনা বন্ধ করে দেবে। ফলে কদিন চন্দ্রবাবু নাইডু মোদী সরকারের উপর সমর্থন রাখবে, এটা একটা বিরাট বড় প্রশ্ন। হ্যাঁ, যেখানে ছিলাম, এই যে 30তম দিনের পর 31তম দিনে মন্ত্রিত্ব পদ খারিজ হয়ে যাচ্ছে, আদতে শুনতে ভালো লাগলেও এ শুধুমাত্র বিরোধীদেরকে মানে একটা চক্রান্ত করে বিরোধী কিছু না থাকার চেষ্টা। আসলে উনি চাইছেন সবাইকে হাঁটিয়ে একা সম্রাট হবেন। হ্যাঁ, সবাইকে হাঁটিয়ে একা সম্রাট হবেন, তাই তো হচ্ছে। সারা ভারতবর্ষে 4টি লোক সরকার চালাচ্ছে, ভাবুন, 4টি লোক, নরেন্দ্র মোদী, অমিত শাহ আর আদানি আম্বানি, এই তো। আমি ওই কুনাল কামরার একটা মানে ওই স্ট্যান্ড আপ কমেডি দেখছিলাম যে मैं क्यों ডিরেক্টলি আম্বানিকে ভোট नहीं कर सकते। কথাটা ঠিক, আমরা কেন ডাইরেক্ট আম্বানিকে ভোট করতে পারছি না? মাঝখানে নরেন্দ্র মোদী কী করছে? হ্যাঁ, আম্বানিকে ভোট দিলেই তো হয়, সব কিছু তো তাই। আজকে কোল বলুন, গ্যাস বলুন, এমনকি ক্রুড অয়েল, সব তাদের হাত ধরে হচ্ছে। এমনকি কোন বন্দরে আসবে, সব কিছু যত খালি হচ্ছে সব মুন্দ্রা বন্দর, যেটা আদানির। তো আমি ডাইরেক্ট কেন আদানিকে ভোট দেবো না? ফালতু মাঝখানে সত্যিই তো নরেন্দ্র মোদী কী করছে, খুব বড় প্রশ্ন। তো সেই রকম একটা বিল, এবং একদম বিলের প্রথম দিনেই মমতা ব্যানার্জি তীব্র বিরোধিতা করেছে। মমতা ব্যানার্জি তীব্র বিরোধিতা করেছে যে এইভাবে তো যে কোনো লোককে 30 দিন পার করে দেওয়া যায়, কারণ বেশিরভাগগুলো এইভাবে গ্রেপ্তার করবে পিএমএলএ অ্যাক্টে। পিএমএলএ মানে মানি লন্ডারিং অ্যাক্ট, আর মানি লন্ডারিং অ্যাক্টে একটা সিস্টেম আছে কি, যে দোষী তাকে নিজেকে প্রমাণ করতে হয় যে সে নির্দোষ। অন্যান্য ক্ষেত্রে কি হয়, ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন, আপনার বিরুদ্ধে কেউ একটা কেস করলো যে আপনি তার টাকা চুরি করেছেন বা শ্লীলতাহানির অভিযোগ করলো। যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন, আমি ভারতবর্ষের লয়ের এই ব্যাপারটা আছে, এভরিওয়ান ইজ ইনোসেন্ট, এভরিওয়ান ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। কিন্তু পিএমএলএ একটা সম্পূর্ণ উল্টো, দোষী ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ বা নির্দোষ ততক্ষণ, যতক্ষণ না প্রমাণিত হয় ততক্ষণ তাকে নির্দোষ বলতে হবে। এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এই ভারতবর্ষের লয়ে প্রথমেই বলা আছে, একদম প্রথম পেজ এই কথা বলা আছে আমাদের সংবিধানে। লয়ের প্রথম যদি বইটা খুলে এই কথাটা লেখা আছে, সেক্ষেত্রে পিএমএলএ অ্যাক্ট সম্পূর্ণ উল্টো। আপনাকে যদি পিএমএলএ অ্যাক্টে মানে ইডি যদি গ্রেপ্তার করে, এনফোর্সমেন্ট ডিরেক্টর যদি আপনাকে গ্রেপ্তার করে, সেক্ষেত্রে আপনাকেই প্রমাণ করতে হবে আপনি নির্দোষ। কি অদ্ভুত! আর সেই প্রমাণ করতে করতে অলরেডি 30 দিন তো পেরিয়ে যায়, 6 মাস 7 মাস মিনিমাম কোনো ব্যাপার। সবচেয়ে বড় কথা, ইডি সিবিআই যাদের গ্রেপ্তার করেছে, লক্ষ্য করে দেখুন তার সাকসেস রেট কত, 0.5%। মানে যতগুলোকে গ্রেপ্তার করেছে তারা আজ পর্যন্ত চার্জশিট জমা দিতে পারছে না কোর্টে। সুতরাং হ্যারাসমেন্ট করো, হ্যারাসমেন্ট করে একটা সরকারকে ফেলে দাও, এভাবে যে কোনো রাজ্যে, এইভাবে প্রত্যেকটা রাজ্যে জুড়ে বসো। এখন অনেকেই বলছে যে এসআইআর থেকে নজর ঘোরাতে নাকি মোদি সাহের একটা নতুন কৌশল। সে যাই হোক, নতুন কৌশল হোক, পুরাতন কৌশল হোক, এটা তো সিস্টেম নয়। একজনকে দোষী তখনই বলবো যতক্ষণ না প্রমাণ হয়, কিন্তু এই ক্ষেত্রে তা নয়। কি অদ্ভুত নিয়ম ভাবুন,
মানে আমি বিজেপির সমস্ত মানে গদি মিডিয়াদের দেখছি, তারা বলছে কেন যারা সরকারি চাকরি করে, হ্যাঁ, তার বিরুদ্ধে যদি কোনো কেস হয় 48 ঘন্টা পর তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। যে কোনো সরকার, ধরুন একটা স্কুল টিচার, তার বিরুদ্ধে কিছু একটা হয়েছে, তাকে যদি পুলিশ নিয়ে যায় 48 মধ্যে তার চাকরি সাসপেন্ড হয়ে যায়, তাহলে এক্ষেত্রে নেতা মন্ত্রীদের হবে না কেন? হ্যাঁ, ভালো, কিন্তু এটা মাথায় রাখবেন, নেতা মন্ত্রীদের সেই পদটাই খারিজ হয়ে যায়, আর এই ক্ষেত্রে তার চাকরিটা শুধুমাত্র সাসপেন্ড হয়। সাসপেন্ড আর খারিজের মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আরও একটা ব্যাপার, একটা মানুষের চাকরি সাসপেন্ড হয়ে যাওয়া আর একটা পদ চলে যাওয়া, এটা জনমানুষে কতটা এফেক্ট পড়ে। আজকে যদি কিছু না, আমি ধরলাম আজকে এরকমই কোনো একটা দিনে, আজকে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী খুব পপুলার, সেখানে সেই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নেওয়া হলো এবং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে 30 দিন তাকে জেলে রাখা হলো। 31তম দিনে সেই মুখ্যমন্ত্রী তার পদ হারালেন। মুখ্যমন্ত্রী একটা দলের যতটা জনপ্রিয়, ততটা জনপ্রিয় অন্য কোনো নেতা আছে? সেই নেতা কীভাবে দলটা চালাবেন? একইভাবে সেই নেতাকেও পরের দিন গ্রেপ্তার করে নিয়ে যাবে মানি লন্ডারিং অ্যাক্টে, পিএমএলএ অ্যাক্টে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, পিএমএলএ অ্যাক্টে, যখন তখন পিএমএলএ অ্যাক্ট যেটা 2002 করা হয়েছিল, যখন তখন তাকেও গ্রেপ্তার করে নিয়ে যাবে। তো এইভাবে তো চলতে পারে না। যা হোক একটা আইন আনলেই হলো নাকি? কতটা আইনটা পাস হবে কিনা সেটা পরের প্রশ্ন। সুতরাং বিজেপি যেটা বোঝাতে চাইছে যে আমরা দুর্নীতির প্রশ্নে, স্বচ্ছতার প্রশ্নে সবার চেয়ে এগিয়ে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, একদম না। এবং যেটা বোঝাতে চাইছি যে এইটা তো প্রধানমন্ত্রীর এগেনস্টেও হতে পারে, বিজেপি নেতাদের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু এটা বলুন না, ইডি প্রধানমন্ত্রীর এগেনস্টে এই মামলা করবে? ইডির কোন অফিসারের কার ঘাড়ে কটা মাথা আছে যে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করবে? সবচেয়ে বড় কথা, আমরা ভালো করে জানি ইডি সিবিআই চালায় কে? চালাচ্ছে তো বকলমে কেন্দ্রীয় সরকার। এবং আজকের দিনে তো কেন্দ্রীয় সরকার নেই, এগুলো বিজেপির একটা ছোটোখাটো মানে অফিস হয়ে গেছে, বিজেপির কথায় উঠে বসে, ইডি হোক, সিবিআই হোক, ইসি হোক, সব। সুতরাং মানুষকে বোকা বুঝিয়ে লাভ নেই, মানুষকে বোকা বুঝিয়ে লাভ নেই, মানুষ সবটা বুঝছে। সেপ্টেম্বরে ওনার 75তম জন্মদিন আসছেন, ওনার উচিত মানে আরএসএসের নিয়ম অনুযায়ী 75 বছর পর কেউ আর কোনো পদে থাকতে পারে না, ওনার সরে যাওয়া উচিত। কিন্তু এত ক্ষমতা লোভী, এত ফুটেজ প্রেমী একটা লোক, উনি কি সরে যাবেন? একদম না। উনি নিয়মই বদলে ফেলবেন, 75টাকে 95 করে দেবেন ক্ষমতায় থাকার জন্য। দেখা যাক কি হয়। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, দেখতে থাকুন, ভাবতে থাকুন। আজকে থালাপতি বিজয় এই সরকারকে ফ্যাসিস্ট বলেছে। ফ্যাসিস্ট, পয়েন্ট করুন কথাটা, ফ্যাসিস্ট। আমরা ফ্যাসিস্ট শব্দটা ইউজ করেছিলাম ইংরেজদের বিরুদ্ধে, সেই কথা বলেছে। এবং সবচেয়ে বড় কথা, থালাপতি বিজয়ের যে শোটা করেছে থালাপতি বিজয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, তার এই জনসভাতে ভিড় দেখে কিন্তু বিজেপির মাথা ঘুরে গেছে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন।